কেমন আছেন সবাই? আজ আমরা দেখব বার্ড বক্সের দ্বিতীয় মুভি। প্রথম মুভি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। মুভির শুরুতে আমরা দেখি সেবাস্টিয়ান আর ছোট্ট মেয়ে আন্না দুজনে একসাথে একটি স্কেটিং ক্লাবে স্কেটিং করছিল। সব কিছু তখন স্বাভাবিক মনে হলেও বাস্তবে পৃথিবী ইতিমধ্যে ভয়ঙ্কর এক অভিশাপের শিকার। এক অদৃশ্য শক্তি মানুষের চোখের সামনে এলেই তাদের মাথার ভিতর ঢুকে পড়ে, আর মানুষ নিজেই নিজের জীবন শেষ করে ফেলে। এই আতঙ্ক ধীরে ধীরে পুরো দুনিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই ভয়াবহ পরিস্থিতিতে সেবাস্টিয়ান আর আন্না বাঁচার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাচ্ছিল। বাইরে বের হওয়ার সময় তারা চোখে বিশেষ ধরনের কালো চশমা পরে নেয়, যাতে সেই রহস্যময় শক্তিকে দেখা না যায়। একদিন খাবার আর দরকারি জিনিস খুঁজতে বের হলে হঠাৎ করে তারা পড়ে যায় একদল অন্ধ ছিনতাইকারীর সামনে। এরা নিজেরা দেখতে না পেলেও তাদের অন্য ইন্দ্রিয়গুলো এতটাই তীক্ষ্ণ ছিল যে চোখ ছাড়াই মানুষ চিনে ফেলতে পারত। ওরা সেবাস্টিয়ানকে আক্রমণ করে, তার কাছে থাকা খাবার আর দরকারি সব জিনিস ছিনিয়ে নিয়ে যায়। রাগে সেবাস্টিয়ান হাতে থাকা ভাঙা বোতল দিয়ে পাল্টা আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এনা তাকে থামিয়ে দেয়। মেয়ের সামনে কাউকে মারতে চায় না সেবাস্টিয়ান। বাধ্য হয়ে তারা চুপচাপ সেখান থেকে সরে যায়। এরপর আবার চোখ ডেকে তারা রাস্তায় নামে। তখনই আমাদের সামনে ধরা পড়ে ধ্বংসস্তূপে পরিণত বার্সেলোনা শহর। ভাঙা ট্রেন, ধ্বংস হয়ে পড়া থাকা প্লেন, ডুবে যাওয়া জাহাজ, আর চারদিকে শুধু লাশ আর নিস্তব্ধতা। মনে হয় পুরো পৃথিবীটাই যেন শেষ হয়ে গেছে। কিছু দূর এগোতে সেবাস্টিয়ানের চোখে পড়ে একদল মানুষ। তারা সবাই চোখে কাপড় বাঁধা আর একটি দড়ি ধরে লাইনে লাইনে হেঁটে যাচ্ছে, সম্ভবত খাবার সংগ্রহ করে নিজেদের আশ্রয় ফিরে যাচ্ছে। এই দৃশ্য দেখে সেবাস্টিয়ান বুঝতে পারে না লোকগুলো বন্ধু না শত্রু। তাই সে এনাকে বলে, আমি আগে নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমি এখানে লুকিয়ে থাকো। ওরা ভালো না খারাপ সেটা জানা খুব দরকার। আর এখান থেকে শুরু হয় তাদের আরও ভয়ঙ্কর যাত্রা। এরপর সেবাস্টিয়ান সাহস করে সেই অচেনা দলের সামনে গিয়ে দাঁড়ায়। সে ওদের জানায় গত দুদিন ধরে সে কিছুই খায়নি। পথে কিছু অন্ধ ছিনতাইকারী তাকে মারধর করে তার কাছে থাকা সব জিনিস ছিনিয়ে নেয়, কিন্তু দলের লোকজন তার কথা বিশ্বাস করে না। এই ভয়ঙ্কর দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না, তাই তারা সেবাস্টিয়ানকে তাদের সাথে নিতে চায় না। ঠিক তখনই সেবাস্টিয়ান একটা বড় ঝুঁকি নিয়ে বলে সে জানে একটা জেনারেটর কোথায় আছে, আর যদি ওরা তাকে আশ্রয় দেয় তাহলে সে সেই জায়গার ঠিকানা দেখিয়ে দিবে। এই কথা শুনে দলের লিডার মার্চিয়ান কিছুক্ষণ চিন্তা করে। শেষ পর্যন্ত সে সেবাস্টিয়ানের কথা বিশ্বাস করে তাকে তাদের আস্তানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আস্তানায় পৌঁছে সেবাস্টিয়ান দেখে ওখানে তার মতো আরও অনেক মানুষ আশ্রয় নিয়েছে। সবাই ভয়ে, ক্ষুধায় আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। সেখানে থাকা ডক্টর লিলি সেবাস্টিয়ানের প্রাথমিক চিকিৎসা করে দেয়। কিছুক্ষণ পর সেবাস্টিয়ানের চোখ পড়ে এক অন্ধ লোকের উপর। লোকটা চোখে কিছু না দেখলেও অদ্ভুতভাবে স্থির আর আত্মবিশ্বাসী। সেবাস্টিয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সেই লোকটা বুঝে ফেলে যে সেবাস্টিয়ান তার দিকে তাকিয়ে আছে। সে বলে ওঠে, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এই কথায় সেবাস্টিয়ান একটু থমকে যায়। এরপর সেই অন্ধ লোকটা ভয়ঙ্কর এক সত্য ফাঁস করে। সে জানায় এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা ওই রহস্যময় ক্রিয়েচারকে দেখতে পায়, কিন্তু তাদের কিছুই হয় না। উল্টো তারা অন্যদের জোর করে সেই জিনিসটা দেখাতে চায়। ওরা বিশ্বাস করে সবাইকে সেটা দেখতে বাধ্য করায় নাকি মুক্তির পথ। এই লোকগুলো একদিন তার কাছেও এসেছিল। তারা তার স্ত্রীকে ধরে ফেলে আর ভয়ঙ্করভাবে তার কপাল কেটে একটা নকল চোখ বানায়, যেন সে সব সময় সেই জিনিসটাকে দেখতে পারে। এই গল্প শুনে সেবাস্টিয়ানের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে বুঝে যায় এই দুনিয়ায় আসল শত্রু শুধু সেই অদৃশ্য শক্তি নয়, বরং মানুষই মানুষের সবচেয়ে বড় দানব। আস্তানাটা ছিল আসলে একটি পুরনো বাস ফ্যাক্টরি। সেখানে আশ্রয় নেওয়া সব রিফিউজিরা রাত কাটাতো ফ্যাক্টরির ভিতরে রাখা বাসগুলোর মধ্যেই। এই জায়গাটাকেই সবাই নিজেদের শেষ নিরাপদ আশ্রয় বলে মনে করছিল, কিন্তু সেবাস্টিয়ানের মাথায় তখন অন্য কিছু ঘুরছিল। সে বুঝতে পারছিল এই মানুষগুলো আসলে নিরাপদ না। তাই সুযোগ বুঝে একের পর এক বাসের চাবি জড়ো করতে থাকে। কোন চাবিটা কোন বাসের সেটা না জেনেও সে একটা বাসে উঠে পড়ে। এরপর একটার পর একটা চাবি লাগিয়ে বাস স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। এই শব্দে বাসের ভিতরে ঘুমিয়ে থাকা সবাই জেগে যায়। তারা বুঝে ফেলে সেবাস্টিয়ান কিছু একটা করতে যাচ্ছে। সবাই মিলে তাকে আটকাতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই সেবাস্টিয়ান ড্রাইভার কেবিনের দরজার ভেতর থেকে লক করে দেয়। বাইরে থেকে যত চেষ্টা করুক কেউ আর তাকে থামাতে পারবে না। অবশেষে বাসটা স্টার্ট নেয়। সেবাস্টিয়ান পুরো স্পিডে বাস চালিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে ইচ্ছা করে বাসটা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে উল্টে দেয়। আর ঠিক তখনই আকাশে ছড়িয়ে পড়ে সেই অশুভ উপস্থিতি। ক্রিয়েচার এসে পড়ে সেখানে। বাসের ভিতরে থাকা মানুষেরা একে একে চোখ খুলে ফেলে, আর চোখ খুলতেই তারা সেই জিনিসটাকে দেখে ফেলে। পরিণতি হয় ভয়ঙ্কর।
কেউ নিজের মাথা দেয়ালে আশ্রায়, কেউ দাঁড়ালো কিছু দিয়ে নিজেকে শেষ করে দেয়, কেউ আবার চিৎকার করতে করতে প্রাণ হারায়। একটা বাসের ভিতরে মুহূর্তের মধ্যে নেমে আসে নরক। আর এই সব কিছু সেবাস্টিয়ানের নিজের চোখে দেখছিল। কিন্তু আশ্চর্যের বিষয় আর কিছুই হচ্ছিল না। উল্টো সে দেখতে পাচ্ছিল যারা আত্মহত্যা করছে তাদের আত্মাগুলো আকাশে ভেসে উঠে যাচ্ছে, যেন মুক্তির পথে পা বাড়াচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে হাজির হয়ে অ্যানা। সে সেবাস্টিয়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি ভুল কিছু করোনি বাবা। এখানে একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে। যে লোকগুলো মারা গেছে তারা আসলে ভুল জায়গায় যায়নি। সেবাস্টিয়ানের মতে ওরা সবাই এখন তাদের সঠিক জায়গায় পৌঁছে গেছে। কারণ সেবাস্টিয়ান নিজেকে আরও একজন সাধারণ মানুষ মনে করে না। সে বিশ্বাস করে সে একজন শিফরিট, যার কাজ হলো মানুষের এই ভাঙ্গা পৃথিবী থেকে মুক্ত করে তাদের পরের জীবনে পাঠানো। তার ধারণা যেদিন এই সব কিছু শেষ হয়ে যাবে সেদিন সে আবার তার স্ত্রী আর মেয়ে আন্নার সাথে নতুন জীবন মিলিত হবে। আর এখানেই সবচেয়ে বড় টুইস্টটা আসে বন্ধুরা। অ্যানা আসলে জীবিত নয়, সে অনেক আগেই মারা গেছে। বর্তমানে সেবাস্টিয়ান যাকে দেখছে হয় সেটা তার হ্যালুসিনেশন, অথবা সেই ক্রিয়েচারই এনার রূপ ধরে তার সামনে আসছে। কারণ এই ক্রিয়েচাররা মানুষের সবচেয়ে দুর্বল জায়গাটা আঘাত করে, ভালোবাসা আর অপরাধ বোধে। তাহলে প্রশ্ন আসে, সেবাস্টিয়ান মরছে না কেন? এর উত্তর আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল সেই অন্ধ লোকটার কথায়। এই ক্রিয়েচার সবাইকে একভাবে ব্যবহার করে না। কেউ একে দেখলেও আত্মহত্যা করে, কেউ পাগল হয়ে যায়, আর খুব অল্প কিছু মানুষকে সে চুজ করে। সেবাস্টিয়ান সেই চুজ করা মানুষদের একজন। ক্রিয়েচার সেবাস্টিয়ানকে ব্যবহার করছে এই পৃথিবীর বাকি মানুষদের শেষ করার মাধ্যমে হিসেবে। এক কথায় সে নিজে না মরে অন্যদের মুক্তি দিচ্ছে। এবার আমরা 9 মাস আগের ঘটনা দেখি। তখনও পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়নি। সেবাস্টিয়ান তখন একজন ইঞ্জিনিয়ার। তার কাজ ছিল ফিল্ডে গিয়ে টাওয়ার চেক করা। একদিন হঠাৎ অফিস থেকে ফোন আসে, তাকে জানানো হয় টাওয়ারের কাজ করে কিছু কর্মী নিজেদের ইচ্ছাতেই কুয়োর ভিতর লাফ দিয়ে আত্মহত্যা করছে। এই খবর শুনে সেবাস্টিয়ান পুরো স্তব্ধ হয়ে যায়। সে দৌড়ে আসে অফিসে। ঠিক তখনই তার স্ত্রী ফোন দেয়। ফোনে সে বলে, তুমি কি এখনো নিউজ দেখোনি? সেবাস্টিয়ান বলে না। তখন তার স্ত্রী বলে, আর দেরি করো না, এখনই টিভি চালাও। টিভি অন করতে সে দেখে পুরো ইউরোপ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। মানুষ হঠাৎ হঠাৎ আত্মহত্যা করছে, গাড়ির দুর্ঘটনা, ট্রেন ক্রাশ, চারদিকে শুধু মৃত্যু। আর সেখান থেকে শুরু হয় সেবাস্টিয়ান এই ভয়ঙ্কর যাত্রা। একজন সাধারণ বাবা থেকে একজন মৃত্যুর বাহক হয়ে ওঠার গল্প। এভাবে বার্ড বক্স বার্সেলোনা আমাদের দেখায় সব দানব চোখ দেখা না গেলেও সব বাঁচা মানুষ আসলে বেঁচে নেই। ইউরোপের প্রতিটা বড় বড় শহরে তখন একই দৃশ্য, মানুষ নিজে নিজে আত্মহত্যা করছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সেবাস্টিয়ানের মাথা পুরো হ্যাং হয়ে যায়। ঠিক তখনই তার স্ত্রী ফোন দিয়ে বলে, তুমি এখনই এনাকে স্কুল থেকে নিয়ে আসো। আর দেরি করার সুযোগ ছিল না। সেবাস্টিয়ান অফিস থেকে বের হতেই দেখে পুরো শহর পাগল হয়ে গেছে। যে যেভাবে পারছে সেভাবে নিজেকে শেষ করে দিচ্ছে। কেউ বিল্ডিং থেকে লাফ দিচ্ছে, কেউ গাড়ির নিচে চাওয়া পড়ছে। চারদিকে শুধু চিৎকার আর মৃত্যু। অনেক কষ্টে সে পৌঁছায় ট্রেন স্টেশনে। সেখানে গিয়ে দেখে শত শত মানুষ শান্তভাবে ট্রেনের জন্য অপেক্ষা করছে, যেন কিছুই হয়নি। ঠিক তখনই স্টেশনের ভিতর দিয়ে একটা অদ্ভুত দমকা বাতাস বয়ে যায়। বন্ধুরা, এই বাতাসটা ছিল সেই ক্রিয়েচার। যে মানুষগুলো এই বাতাসের দিকে তাকায় তারা সবাই মুহূর্তের মধ্যেই ওর মোহরে পড়ে যায়। আর একে একে সবাই ট্রেন লাইনে লাফ দিয়ে আত্মহত্যা করতে থাকে। এই দৃশ্য নিজের চোখে দেখে সেবাস্টিয়ান বুঝে যায় এই ক্রিয়েচারের দিকে তাকানো যাবে না, তাকালে মৃত্যু নিশ্চিত। আর 1 সেকেন্ডও দেরি না করে সে দৌড়াতে শুরু করে, সোজা যায় স্কুলের দিকে এনাকে বাঁচাতে। স্কুল থেকে মেয়েকে বের করে চার্চের রাস্তা দিয়ে তারা পালাতে থাকে। আর ঠিক তখনই চার্চের ভিতরে সেবাস্টিয়ান আর এনার সামনে এসে দাঁড়ায় একজন চার্চের পাদ্রী। আর এখান থেকেই গল্পটা আরো ড্রাগ হয়ে যায়। চার্চের ভিতরে ঢুকে সেবাস্টিয়ান পাদ্রীর দিকে তাকিয়ে বলে, আপনি কি কিছু দেখছেন না? পৃথিবীতে কি ভয়ঙ্কর সব ঘটনা করে চলেছে। কিন্তু পাদ্রী হেসে উত্তর দেয়, এটাই তো ঈশ্বরের ইচ্ছা। তারপর সে বলতে থাকে, এইসব কিছু নাকি ধ্বংস নয়, বরং মুক্তি। পাদ্রীর ভাষায় পৃথিবীর সব পাপী মানুষকে ঈশ্বর আর ফেরেশতারা মিলে মুক্তি দিচ্ছে। যারা মারা যাচ্ছে তারা নাকি সরাসরি স্বর্গে চলে যাচ্ছে। এ কথা শুনে সেবাস্টিয়ান বুঝে যায় পাদ্রীও ইতিমধ্যে এই ক্রিয়েচারের প্রভাবের মধ্যে চলে এসেছে। এটা কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটা একেবারে মাইন্ড কন্ট্রোল। এরপর সেবাস্টিয়ান তার মেয়েকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসে। স্ত্রী বলে, আমি রাস্তার ওপাশ থেকে গাড়ি নিয়ে আসছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি পূর্ণ গতিতে এসে তাকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। চোখের সামনে সেবাস্টিয়ানের স্ত্রী মারা যায়।
এই দৃশ্য দেখে সেবাস্টিয়ান সম্পূর্ণ ভেঙে পড়ে। এখন গল্প আবার বর্তমান ফিরে আসে। আমরা দেখি সেবাস্টিয়ান এনাকে নিয়ে এসেছে এটা চার্চে। কনফেশন বক্সে বসে সে ধীরে ধীরে বলে, আমি ওদের কাছে মিথ্যে বলেছি, আমি কোনো হিরো না। তার আসল উদ্দেশ্য ছিল একটাই, মরে যাওয়া, পরকালে গিয়ে স্ত্রী আর মেয়ের সঙ্গে আবার মিলিত হওয়া। সে নিজেকে একজন শেভার্ড মনে করে, যে মানুষদের এই পৃথিবী থেকে মুক্ত করছে। চার্চ থেকে বের হতে সেবাস্টিয়ান চোখে পড়ে একজন অচেনা মেয়ের উপর। মেয়েটার চোখে কাপড় বাঁধা। তার মনে হয় এই মেয়েটা আলাদা। সে ধীরে ধীরে হাত বাড়ায় মেয়েটার চোখের কাপড় খুলতে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে মেয়েটার দলের বাকি সদস্যরা এসে পড়ে। আর সেবাস্টিয়ান চাইতেও কাপড় খুলতে পারে না। এখন প্রশ্ন একটাই, ওই মেয়েটা কি সত্যি মানুষ ছিল, নাকি সেও ছিল ক্রিয়েচারের আরেক রূপ? এরপর সেবাস্টিয়ান আবার তার পুরনো প্ল্যানে ফিরে যায়। তার স্টাইল একটাই, আগে বন্ধুত্ব, তারপর সুযোগ বুঝে শেষ করে দেওয়া। সে ধীরে ধীরে ওই গ্রুপের মানুষদের কাছে যায় আর বলে, তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। আমি জানি জেনারেটর কোথায় আছে। এই কথা শুনে গ্রুপের বেশিরভাগ লোকই সরাসরি না করে দেয়, কারণ এই পৃথিবীতে বিশ্বাস করাটাই এখন সবচেয়ে বড় ভুল। কিন্তু ঠিক তখনই একজন মেয়ে এগিয়ে আসে সামনে। তার নাম ক্লিয়ার। ক্লিয়ার সবাইকে বোঝাতে থাকে, ওকে একা রেখে দিলে আমরাই বিপদে পড়ব, ওকে আমাদের সাথে নেওয়াই ভালো। ঠিক সেই মুহূর্তে আবার সেই অদ্ভুত বাতাস, মানে সেই ক্রিয়েচার, ওদের আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে। আর পরিস্থিতি খারাপ হতে দেখে সেবাস্টিয়ানকে সঙ্গে নিয়ে ওরা দ্রুত নিজের আস্তানায় ফিরে যায়। আস্তানায় পৌঁছানোর পর গ্রুপের লিডার রাফা সেবাস্টিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? সেবাস্টিয়ান শান্ত গলায় বলে, আমি আগে আরেকটা গ্রুপের সাথে ছিলাম, কিন্তু কিছু সময় পর একদল লোক আসে যারা চোখ খুলে বাইরে চলাফেরা করে। সে আরও বলে, ওরা জোর করে আমাকে সবাইকে ওই ক্রিয়েচারের দিকে তাকাতে বাধ্য করে। আমি কোনো মতে লুকিয়ে পড়েছিলাম, আর সেই জন্য আজও বেঁচে আছি। এই কথা শুনে গ্রুপের লোকজন একটু শান্ত হয়। এরপর সবাই আবার জেনারেটরের কথা তোলে। তখনই সেবাস্টিয়ানের পাশে থাকা এনা দাঁড়িয়ে বলে, তুমি যদি এখনই জেনারেটরের কথা বলো, তাহলে ওখান থেকে তোমার সাথে মাত্র দুজন বের হবে। সে আরও বলে, আর তুমি যদি পরে একাই ফিরে আসো, তাহলে সবাই বুঝে যাবে তোমার কিছু একটা লুকানো আছে। এনার প্ল্যান ছিল পরিষ্কার, সেবাস্টিয়ানকে সবাইকে একসাথে বাইরে নিয়ে যেতে হবে, তবে কেউ সন্দেহ করবে না। আর সেবাস্টিয়ানও বুঝে যায় এটাই তার সবচেয়ে বড় সুযোগ। সেবাস্টিয়ান চাইলে এই কাজটা করার জন্য ওখানে থাকা বাচ্চা মেয়েটাকেও ব্যবহার করতে পারত, কিন্তু সে হঠাৎ করেই গ্রুপ লিডার রাফাকে বলে, আমি আসলে জানি না জেনারেটর কোথায়, বাঁচার জন্যই আমি মিথ্যা কথা বলেছি। এই কথা শুনে চারদিকে একদম গরম হয়ে যায়, সবাই রেগে যায়। ঠিক তখনই সেবাস্টিয়ান ধীরে ধীরে ওই বাচ্চা মেয়েটার কাছে আসে। মেয়েটা ছিল জার্মান, আর তার জার্মান ভাষা গ্রুপের কেউই বুঝতো না। সেবাস্টিয়ান একমাত্র লোক যে ওর কথা বুঝতে পারে। সেই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে, আর মেয়েটা যা যা বলে সেবাস্টিয়ান একে একে সবকিছু ট্রান্সলেট করে, বাকি সবাইকে শোনাতে থাকে। মেয়েটা বলতে শুরু করে, সে তার মায়ের সাথে একটা শিপে ঘুরতে এসেছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে সেখানে হাজির হয় সেই ক্রিয়েচার, যাকে দেখা মাত্রই মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সুইসাইড করতে থাকে। চারপাশে মানুষ মরতে থাকে। মেয়েটার মা তৎক্ষণাৎ নিজের শার্ট খুলে মেয়েটার চোখে বেঁধে দেয়। এরপর সে চোখ বন্ধ অবস্থাতেই মেয়েটাকে নিয়ে জায়গাটা থেকে পালিয়ে যায়। পালানোর সময় তার মা রেডিওতে একটা নিউজ শোনে, একটা ক্যাসেলের কথা, যে ক্যাসেলটা চারদিক থেকে উঁচু দেওয়ালে ঘেরা, পাহাড়ের উপর অবস্থিত। ভিতরে ঢোকার জন্য মাত্র একটাই গেট, আর সেই গেট সবসময় আর্মির লোকেরা পাহারা দেয়। কে ঢুকছে কে বেরোচ্ছে সবকিছু চেক করা হয়। মানে ওটা ছিল পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। এই খবর শোনার পরেই মেয়েটার মা সিদ্ধান্ত নেয় তারা ওই ক্যাসেলের দিকে যাবে, আর সেখানে পৌঁছানোর জন্য তারা যাত্রা শুরু করেছিল। রাস্তার ভিড়ের সময় হঠাৎ করে তার মাকে হারিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই মেয়েটা ক্লিয়ার উপস্থিত হয়। সেবাস্টিয়ান জানতো এই মুহূর্তটাই তার সুযোগ। সে ধীরে ধীরে গ্রুপের সবাইকে বোঝাতে থাকে, আমাদের সবার উচিত ওই ক্যাসেলের দিকে যাত্রা শুরু করা। এখানে যদি থাকি কিছুদিনের মধ্যে খাবারের অভাবে আমরা একদম মারা যাব। আমাদের রিস্ক নিয়ে জীবন বাঁচানোর জন্য সেই ক্যাসেলের দিকে এগোতে হবে। সেখানে হয়তো আমরা ভালো খাবার পাবো, আর এই মেয়ের মাকেও খুঁজে পাবো। কিছু মানুষ সেবাস্টিয়ানের সাথে একমত হয়, আর কিছু মানুষ আবার রাজি নয়। সবার মতামত জানার জন্য গ্রুপে ভোটাভুটি করা হয়। শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষ মনে করে, চলো ক্যাসেলের দিকে যাই। এই সিদ্ধান্তের পরেই গ্রুপ সবাই তাদের আস্তানা থেকে বের হয়, আর শুরু হয় ক্যাসেলের দিকে যাত্রা। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেবাস্টিয়ানের মেয়ে অনেক অসুস্থ। সেবাস্টিয়ান চারপাশে ডাক্তার খুঁজছে তার মেয়েকে চিকিৎসা করার জন্য, কিন্তু যত খোঁজ করে কোথাও ডাক্তার নেই। মন খারাপ হয়, সে তার মেয়ের কাছে এসে শুয়ে পড়ে।
মেয়েটার অসুস্থতা সেবিস্টিয়ানের জন্য এখন মরার চেয়েও বেশি ভয়ঙ্কর। গ্রুপ যখন ক্যাসেলের দিকে এগোচ্ছে, হঠাৎ তারা শুনতে পায় কেউ তাদের ডাকছে, চোখের পট্টি খুলতে বলছে। গ্রুপের লিডার রাফা যখন শুনতে পায় তার কুকুর কান্না করছে, সাহায্যের জন্য ডাকছে, প্রথমে মনে হয় কুকুর কি সত্যি ডাকছে, কিন্তু রাফা কানে বিশ্বাস করে। সে চোখের পট্টি খুলে তাকায়। ঠিক সেই মুহূর্তে সেই ক্রিয়েচারের চোখে পড়ে আর নিজেই নিজেকে মারতে বাধ্য হয়। ছোট মেয়েটাও তার মায়ের ডাক শুনতে পায়। চোখের পট্টি খুলতে যেতেই কেউ এসে তাকে আটকায়। তারপর তাকে নিয়ে একটি পুরনো বিল্ডিং এর ভিতরে নেওয়া হয়। সেখানে দেখা যায় একটা বৃদ্ধ কাপল, রবার্ট এবং তার স্ত্রী। কিন্তু হঠাৎ তাদের কুকুর কামড় দেয়। সেখানে ক্রিয়েচারের কুকুরটাকে পাঠিয়েছে। গ্রুপের সবাই যখন বিল্ডিং এর ভিতরে আটকা পড়ে তখন ভয়ে কাঁদতে থাকে এবং বুঝতে পারে যে ক্রিয়েচার তাদের এক মুহূর্তের জন্য ছাড়ছে না। গ্রুপ তখন বিল্ডিং এর ভিতরে আটকে পড়ে, কেউ কিচ্ছু করতে পারছিল না। তারা সম্পূর্ণ হতবাক। ক্লিয়ার তখন বলে, এই ক্রিয়েচার আমাদের আপন লোকের গলায় সুর নকল করে ডাকছে চোখ খোলার জন্য। এটা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা। ক্লিয়ার নিজেও জানে না এখন কি করবে। সেবাস্টিয়ান তখন ওই কান্না করা ছোট মেয়েটির কাছে যায়। মেয়েটিকে শান্ত করার জন্য সে এনার একটি লকেট দেয়। কিন্তু সেই মুহূর্তে গল্প ফ্ল্যাশব্যাকে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এটি ঘরে সেবাস্টিয়ান আর এনা লুকিয়ে আছে। সেখানে আছে সেই লোকেরা যারা ক্রিয়েচারকে দেখতে পারে। এই লোকদের লিডার হচ্ছে পেস্ট, যিনি মানুষের কপালে চোখ বানিয়ে চোখ খুলে ক্রিয়েচার দেখাতে বাধ্য করতেন। ফলস্বরূপ সাধারণ মানুষ নিজেরাই নিজেদের শেষ করে ফেলত। এই দৃশ্য দেখে সেবাস্টিয়ান অত্যন্ত ভয় পায়। সে দ্রুত নিজের মেয়েকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। ফিরে আসে বর্তমান সময়। এনা সেবাস্টিয়ানের কাছে এসে প্রশ্ন করে, তুমি এই ছোট্ট মেয়েটাকে লকেট কেন দিচ্ছে? এটা তোমার মেয়ে নয়, শুধু তোমার কাছে একটি বডি। সেবাস্টিয়ান কিছু বলে না। সে শুধু লকেট মেয়েটার কাছে ধরিয়ে দেয় এবং চুপ থাকে। বর্তমান সময়ে সেবাস্টিয়ান এবং এনা যখন বিল্ডিং এর মধ্যে ছদ্মবেশে লুকিয়ে আছে, তখন হঠাৎ ক্লিয়ার আসে। ক্লিয়ার সেবাস্টিয়ানের কাছে বলে, আমি আমার ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, কিন্তু সে অনেক আগেই মারা গেছে। আমার মনে হচ্ছে এসব সেই ক্রিয়েচারই করছে আমাদের প্রুফ ভাঙার জন্য। কিন্তু এনা ক্রিয়েচারের প্রভাবের কারণে ক্লিয়ারের কথা সেবাস্টিয়ানকে শুনতে দেয় না। কারণ যদি সেবাস্টিয়ান শুনে সত্য মিথ্যা বুঝতে পারে, এটি তাদের পরিকল্পনাকে বিপদে ফেলতে পারে। এনা তখন সেবাস্টিয়ানকে কেউ একজনকে হত্যা করতে বলে। সেবাস্টিয়ান অক্টোবিয়াকে বলে, তুমি নিরাপদ, এবার তোমার চোখের কাপড় খুলে ফেলো। অক্টোবিয়া চোখের কাপড় খুলতেই সে জানালা দিয়ে ক্রিয়েচারকে দেখতে পায়। ফলস্বরূপ অক্টোবিয়াও নিজের আত্মহত্যা করে। এই দৃশ্য দেখেও ক্রিস্টিয়ান অক্টোবিয়ার আত্মাকে লক্ষ্য করতে পারে না। সে কেবল তার রক্ত আত্মহত্যার দৃশ্য দেখে। এই মুহূর্তে এনা উপলব্ধি করে যে সেবাস্টিয়ান মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছে। সে এখন আর শেয়ার নয়, বরং অনেকগুলো জীবনকে বিপদে ফেলছে। পরবর্তীতে তারা বিল্ডিং থেকে বের হয়ে তাদের গন্তব্যের পথে রওনা হয়। মাঝপথে তারা ক্রিয়েচারের একজন লোকের সাথে মুখোমুখি হয়, যিনি তাদের উপর আক্রমণ চালায়। এই আক্রমণে এক দম্পতিকে ধরে ফেলা হয় এবং তারা চোখ খুলে আত্মহত্যা করে। সেবাস্টিয়ান, ক্লিয়ার এবং সেই ছোট্ট মেয়েটি একটি নতুন বিল্ডিংয়ে ঢুকে। ক্লিয়ার রাগে ফেটে ওঠে, কারণ সে ভাবছে তারা ওই বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে পারত। কিছু সময় পর ক্লিয়ার বুঝতে পারে যে সেবাস্টিয়ানের চশমা পড়েছে, সেটির মাধ্যমে সে সবকিছু দেখছে। এটা ক্লিয়ার ভয় পেয়ে ছোট মেয়েটিকে সঙ্গে নিয়ে ছাদের দিকে পালায়, কিন্তু তাদের চোখ বাঁধা থাকায় তারা ব্যালকনিতে পড়ে যায়। সেবাস্টিয়ান ছুটে আসে, মেরির কাছে পৌঁছায়। এনা নির্দেশ দেয়, চোখ খুলে দাও। সেবাস্টিয়ান সম্পূর্ণ হুঁশ ফিরে পেয়েছে আর সে সেই ছোট মেয়েটির চোখ খুলে দেয়। ফ্ল্যাশব্যাকে যায় 7 মাস আগে, যেখানে দেখা যায় পিস্টার তার লোকদের সঙ্গে সেবাস্টিয়ান ও তার মেয়েকে ধরে ফেলে। ফ্ল্যাশব্যাকের শেষ দৃশ্য, সেবাস্টিয়ান যখন দেখতে পায় তার মেয়ে এনা ক্রিয়েচারকে দেখে নিজের জীবন শেষ করে দেয়, তখন সে চরম কষ্টে ফেটে ওঠে। এই দৃশ্যের মাঝেই সে অ্যাঞ্জেলকে দেখে, যে তাকে বশ করে ফেলে, এবং এরপর থেকে সে মৃত মেয়ে এনার ছবিকে দেখে চলতে থাকে। বর্তমান সময়ে সেবাস্টিয়ান ক্লিয়ারের পাশে আছে। ক্লিয়ারের সঙ্গে আবার তার মানসিক শক্তি ফিরে আসে। ঠিক তখনই পিস্ট এবং তার লোকেরা এসে তাদের উপর আক্রমণ চালায়। সেবাস্টিয়ান যেহেতু চোখ দিয়ে সব কিছু দেখতে পারে, সে ক্লিয়ারের সঙ্গে লড়ে এবং গাড়ি চালিয়ে পিস্টের কিছু লোককে ধ্বংস করে ফেলে। পিস্টরা তখন এনার রূপ ধারণ করে সেবাস্টিয়ানকে ম্যানিপুলেট করতে থাকে, কিন্তু সেবাস্টিয়ান সম্পূর্ণ সচেতন থাকায় এনার কথা শুনে না। ফলস্বরূপ এনা সেবাস্টিয়ানের উপর আক্রমণ করে এবং দুজনে পেটে ছুরি ঢুকে তারা দুজনেই মারা যায়। উপরের দিকে ক্লিয়ার গুলগাল চালু করতে চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখন সে চিৎকার করে ক্যাসেলের উপর থাকা লোকদের গোলান্ডা চালু করার জন্য অনুরোধ করে। লোকেরা সেই নির্দেশ মেনে চলে এবং গোলান্ডা চালু করে।
ক্রিয়েচার তখনও মানুষদের চোখ খুলতে এবং নকল কণ্ঠ ব্যবহার করে বিভ্রান্ত করতে চায়, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। সবাই গোলান্ডায় বসে পড়ে। পরিশেষে তারা সবাই ক্যাসেলের গেটে পৌঁছায়। সেখানে আর্মি তাদের পরীক্ষা করে, নিশ্চিত হয় তারা ক্রিয়েচারের লোক নয়। কিন্তু বন্ধুরা, মুভিটা এখানে শেষ হয়নি। শেষ 5 মিনিটে পরিচালক আমাদের এমন কিছু দেখিয়েছেন যা শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দুর্গের মাটির নিচে সামরিক বাহিনী একটা গোপন ল্যাবরেটরি আছে। সেখানে বিজ্ঞানীরা কি করছে জানো? তারা ওই অদৃশ্য দানবগুলোকে একটা গিয়ে একটা বড় ড্রামের ভিতর বন্দি করে রেখেছে। যদিও তাকে দেখা যাচ্ছে না, কিন্তু ড্রামের ভিতরে কাঁপন দেখে বোঝা যাচ্ছে সে ভিতরে আছে। বিজ্ঞানীরা সেখানে জ্যান্ত মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে। তারা কি পরীক্ষা করছে? তারা দেখেছে যারা শিয়ার যেমন সেবাস্টিয়ান ছিল, তাদের রক্তে এমন একটা অ্যান্টিবডি বা প্রোটিন তৈরি হয়েছে যা ওই দানবের প্রভাব নষ্ট করে দিতে পারে। তারা এখন ওই শিয়ারদের ধরে আনছে এবং তাদের শরীর থেকে জোর করে রক্ত বের করে দিচ্ছে, শুধুমাত্র একটি ভ্যাকসিন বানানোর জন্য। মুভিটা শেষ হয় একটা ইঁদুরের উপর পরীক্ষা দিয়ে, যেখানে দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পর ইঁদুরটা ওই দানবকে দেখেও মরছে না। এর মানে হলো ভবিষ্যতে হয়তোবা মানুষ ওই দানবদের সাথে যুদ্ধ করবে এবং পৃথিবীটা আবার উদ্ধার করবে, কিন্তু সেই উদ্ধার করার পরটা হবে খুব রক্তক্ষয়ী এবং নিষ্ঠুর। তো বন্ধুরা, এই ছিল বার্ড বক্স বার্সেলোনা এর পুরো কাহিনী। সেবাস্টিয়ানের ভুল থেকে শুরু করে এবং তার আত্মত্যাগ, সব কিছুই আমাদের শিখিয়ে দেয় যে মানুষের মনই তার সব থেকে বড় শত্রু, আবার সব থেকে বড় বন্ধু। ল্যাবরেটরি ওই দৃশ্যটা দেখে তোমাদের কি মনে হয়? মানুষ কি পারবে পৃথিবীকে ফিরে আনতে, নাকি ভ্যাকসিন বানাতে গিয়ে তারা নিজেরা দানব হয়ে যাবে? কমেন্টে জানাও।